ভাই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে আমি ওয়ার্ক পারমিটে ইটালিতে আমি কিভাবে আসছি, আজকে সম্পূর্ণ ফুল প্রসেস এবং টাইম, কিভাবে আমি আসছি, কত টাকা লাগছে, কার মাধ্যমে আসছি, কোন এজেন্সির মাধ্যমে আমি আসছি, সম্পূর্ণ সব কিছু আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারাও জানি ইটালিতে বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনারা আসতে পারেন। তবে সর্বপ্রথম কথা হলো ভাই, আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে যাবেন না। স্কিপ করে যদি যান তাহলে আপনি বুঝতে পারবেন না, কিছু কথা হয়তো বুঝতে পারবেন আর বাকি কথা আপনি বুঝতে পারবেন না। তবে ধৈর্য সহকারে আপনি ভিডিওটা শুনেন, আপনার জন্য 100% ইউরোপের রাস্তা খোলা হয়ে যাবে, ইটালির রাস্তা আপনার জন্য খোলা হবে। আপনি যদি আমার ভিডিওটা শুনেন বা দেখেন আমি কোন প্রসেসে আসছি, কিভাবে আসছি, কোন এজেন্সির মাধ্যমে আমি আসছি, কিভাবে ফাইল জমা করছি, কিভাবে পাসপোর্ট জমা করছি, কিভাবে আমি ভিসা হাতে পাইলাম, কিভাবে আমি ফ্লাইট করলাম, তো দয়া করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তাহলে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে, এই কথাগুলোর মাধ্যমে আপনাদের যদি মাথায় ঢুকে, ইনশাল্লাহ আপনি ইউরোপের যে কোনো রাষ্ট্রেতে আপনি মুভ করতে পারবেন বা ইটালিতে স্বপ্নের দেশে আপনি আসতে পারবেন, এবার ইউরোপের যে কোনো কান্ট্রিতে হোক। তো সর্বপ্রথম আমি কিভাবে ইটালিতে আসলাম ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, তো আমি সেটাই আপনাদের কাছে আলোচনা করছি। যাক ভাই, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতেছেন, যাক আপনাদের অধৈর্য হয়ে যাইতেছে। তো আমি এবার বিস্তারিত আলোচনা করি, বিস্তারিত ভিডিওর কথাগুলো বলি। আমি ইটালিতে আসছি, দুবাই থেকে আমি ইটালিতে আসছি, কিন্তু আমি দুবাই থেকে আসিনি, আমি বাংলাদেশ থেকে আসছি। আমি বাংলাদেশ থেকেই ইটালির ওয়ার্ক পারমিট বা যেটাই বুঝলেন আপনারা, আমি ভিসা প্রসেসিং করছি। আপনাদের ভিসা প্রসেসিং করতে কোনো কিছু লাগে না, শুধু আপনাদের পাসপোর্ট লাগবে। আপনাদের হাতে যদি পাসপোর্ট থাকে, পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। মেয়াদ থাকলে আপনারা ইউরোপের যে কোনো কান্ট্রির জন্য আবেদন করতে পারবেন, জব অফারের জন্য বা ওয়ার্ক পারমিটের জন্য, যে যেটা বুঝেন আমি সেইভাবেই বলতেছি। তো সর্বপ্রথম আমি মনে করেন দুবাইতে ছিলাম। তো দুবাইতে থাকার পরে দিয়ে আমার কাছে শুধু পাসপোর্ট ছিল, তারপরে ইন্ডিয়ানই একটা এজেন্সি ছিল, ওই এজেন্সির মাধ্যমে আমি ইটালিতে আসছি। কিন্তু আমি ফুল প্রসেসগুলো আমি বাংলাদেশ থেকে করছি। আমি দুবাই থেকে চলে আসছি বাংলাদেশে। বাংলাদেশে আসার পরে সে এজেন্সি আমার কাছ থেকে পাসপোর্ট ফটোকপি নিছে। পাসপোর্ট ফটোকপি নেওয়ার পরে তারা বিএফএস এর বা এম্বাসির একটা ডেট নিছে, কিন্তু পাসপোর্টের সাথে তারা সামান্য কিছু টাকা নেয়, অল্প পরিমাণ, অল্প পরিমাণ তারা টাকা নেয়, সামান্য পরিমাণ। নেওয়ার পরে তারা এম্বাসি ডেট নিয়ে দিছে। এম্বাসি ডেটের কিন্তু কোনো টাকা লাগে না, ওরাই আপনাকে এম্বাসি ডেট নিয়ে দিবে। তারপরে তারা আমাকে এম্বাসি ডেট নিয়ে দিছে। তারপর এম্বাসি ডেট নিয়ে দেওয়ার পরে আমার কাছে পাসপোর্ট ছিল এবং পাসপোর্টের সাথে ছবি, এগুলো দিয়া আমি মনে করেন বাংলাদেশের গুলশানে যে বিএফএস এর গ্লোবাল যে এম্বাসি আছে, যেটা বুঝেন, কেউ বিএফএস বলে, কেউ এম্বাসি বলে। তো ঢাকা গুলশানে যে এম্বাসি আছে, আমি ওই ডেট অনুযায়ী পাসপোর্ট জমা দিছি ইটালি এম্বাসিতে। ইটালি এম্বাসিতে আমি পাসপোর্ট জমা দেওয়ার পরে আমাকে একটা কাগজ দিয়ে দিছে, একটা টোকেন দিয়ে দিছে। টোকেন দেওয়ার পরে আমি চলে আসছি। তো চলে আসার পরে আমি যে এজেন্সির মাধ্যমে কথাবার্তা হয়েছে, সেই এজেন্সি বলছে যে ভাই 2 থেকে 2.5 মাস বা সর্বোচ্চ 3 মাসের ভিতরে আপনার জব অফার লেটার আসবে বা ওয়ার্ক পারমিট আসবে। ঠিক আছে, আপনারা যে যেটা বুঝেন। তারপরে আমার ওয়ার্ক পারমিট মনে করেন 2 থেকে 2.5 মাস সময় লাগছে। পরে আমার ওয়ার্ক পারমিট আসছে। ওয়ার্ক পারমিট আসার পরে আমার মোবাইলে মেসেজ আসছে যে ওয়ার্ক পারমিট আসছে। ওয়ার্ক পারমিট আসার পরে আমি ওই এম্বাসি থেকে আমাকে যে রিসিপ্টটা দিছে, যে স্লিপটা দিছে, ওই স্লিপটা আমি নিয়ে তাদেরকে দিছি। এখানে কিন্তু আর ডেট নিতে হয় না। প্রথমে পাসপোর্টটা জমা দেওয়ার জন্য আপনাকে এম্বাসি ডেট নিতে হবে। পরবর্তীতে ওয়ার্ক পারমিট আসলে ওটা রিসিভ করার জন্য আপনাকে কিন্তু আর পুনরায় এম্বাসির ডেট নিতে হবে না, বা আপনাকে এজেন্সি আর আপনাকে ডেট নিয়ে দিবে না।
কারণ এখানে আপনি শুধু এম্বাসি পেজ করবেন, এম্বাসি পেজ করার পরে ওরা আপনাকে ডেট মোতাবেক আপনাকে ওই রিসিপ্টটা নিয়ে তাদেরকে দেখাইবেন, দেখাইলে তারা আপনাকে ওয়ার্ক পারমিটটা দিয়ে দিবে। এই যে আপনার হাতে এই নেন আপনার ওয়ার্ক পারমিট, ওয়ার্ক পারমিট দিয়ে দিবে আর পাসপোর্ট দিয়ে দিবে, পাসপোর্ট সাথে দিয়ে দিবে, ওয়ার্ক পারমিট এবং পাসপোর্ট। তারপরে দিয়ে ওয়ার্ক পারমিট আপনার জব অফার লেটার আর কি, কেউ বলে জব অফার লেটার, কেউ বলে ওয়ার্ক পারমিট, যে যেটা বুঝে। তো ওয়ার্ক পারমিটটা আপনাকে পাসপোর্ট সহকারে দিয়ে দিবে, রিসিভ করে আনবেন। আনার পরে আপনি যে এজেন্সির মাধ্যমে আপনি আসবেন সেই এজেন্সির সাথে আপনি যোগাযোগ করবেন। তারপরে সেই এজেন্সিকে আমি আমার ওয়ার্ক পারমিটটা আমি হোয়াটসঅ্যাপে দুবাইতে পাঠাইছি, হোয়াটসঅ্যাপে দুবাইতে পাঠাইছি। দুবাইতে পাঠার পরে দিই তারা আমার ওয়ার্ক পারমিট, তারপরে তারা ওয়ার্ক পারমিটটাকে একটা ফাইলে পরিণত করছে, একটা ফাইল প্রসেস করছে তারা। ওয়ার্ক পারমিট সাথে আরও যদি কিছু লাগে জন্ম নিবন্ধন বা পাসপোর্টের কপি, তারপর আপনার নিজের ছবি, এগুলা দিয়া ওরা একটা ফাইল রেডি করছে। ফাইল রেডি করার পর দিয়ে আমি বাংলাদেশ থেকে তাদেরকে আবার পুনরায় সামান্য কিছু টাকা দিছি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। তবে ভাই খেয়াল রাখবেন, যখনই যার সাথে লেনদেন করেন বিকাশে বা হুন্ডিতে বা কারো মারফতে টাকা লেনদেন করবেন না, আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করবেন। তাহলে আপনার ডকুমেন্ট থাকবে, সে যদি প্রতারিত করে তাহলে আপনার এই ডকুমেন্টগুলো আপনি সাবমিট করতে পারবেন বা পুলিশের কাছে বলেন যে কোনো জায়গাতে আপনি দেখাইতে পারবেন। তারপরে তারা আমাকে পাসপোর্ট, ওয়ার্ক পারমিট, মানে জব অফার লেটার আর কি, যে যেটা বুঝে, তারপরে পাসপোর্টে ওয়ার্ক পারমিটে কাগজপত্র সব কিছু যা যা লাগে, ছবি, তারপর আপনার জন্ম নিবন্ধন পেপার। এখানে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লাগে না। আপনাকে হয়তো অনেক দালালে বলবে যে ইউরোপের ভিসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে না, এখানে কোনো কিছু লাগে না। তারপরে ওরা দুবাই থেকে আমাকে ফাইল প্রসেসিং করি, পিডিএফ করি আমার হোয়াটসঅ্যাপে তারা দিয়ে দিছে। আমি সামান্য কিছু টাকা দিছি, দেওয়ার পরে আমাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ করে দিয়ে দিছে। তারপরে পিডিএফ করে দেওয়ার পরে আমি ফটো স্টেট মেশিনের দোকানে গেছি, যাইয়া ওই পিডিএফের কপিগুলো আমি একটা একটা করে বের করছি। যতগুলো পেপার দিছে তারা রেডি করে, ওই যে এজেন্সি দিছে সেই এজেন্সির নাম, স্টিকার সব কিছু ওই পেপারে আছে। তখন আমি এই ফাইলটা সব কিছু রেডি করি, কাগজগুলো সম্পূর্ণ বের করে প্রিন্ট মারি, একটা মনে করেন একটা খাতার মতন বানাই লইছি। খাতার মতন বানাই লইয়া এবারে আমাকে কি করতে হবে, বিএফএসে বা ইটালি এম্বাসিতে আমাকে এই ফাইলটা জমা করতে হবে পাসপোর্ট সহকারে। ঠিক আছে, এই ফাইলটা জমা করতে হবে। তখন এবারে আপনাকে ওরা আবার এম্বাসি এজেন্সি আপনাকে আবার এম্বাসির ডেট নিয়ে দিবে। তখন তাই দুবাই থেকে তারা আমাকে এম্বাসির ডেট নিয়ে দিছে। ফাইলটা যখন রেডি হয়েছে, রেডি হওয়ার এক সপ্তাহ পরে আমাকে এম্বাসির ডেট লইয়ে দিছে। লইয়ে দেওয়ার পরে দি বলছে যে আমাকে অমুক তারিখে অমুক সময় বাংলাদেশ এম্বাসিতে গুলশানে যাই এই ফাইলে পাসপোর্টে জমা দেওয়ার জন্য। তারপরে আমি কি করছি, এই ফাইলে পাসপোর্টে এই ছবি, জন্ম নিবন্ধন, এগুলা সব কিছু ফাইল আকারে রেডি করে বাস আমি ঢাকা গুলশানে যাইয়া তারপরে আপনার তারা যখন ডেটটা নিয়ে দিছে তারপর আমি এগুলা এম্বাসিতে জমা করছি। জমা করার পরে দিই এম্বাসি আমার এই ওয়ার্ক পারমিট, জব অফার লেটার যাই বলেন যে যে যেটা বুঝেন এগুলা সব কিছু চেক করছে, দেখছে হ্যাঁ এগুলা সব কিছু ঠিক আছে, আমার জব অফারও ঠিক আছে, ওয়ার্ক পারমিটও ঠিক আছে, এগুলো কোনো প্যাক না, কোনো কিছু নাই। কাগজপাতি যতগুলো দিছি ডকুমেন্ট ওরা দুবাই থেকে আমাকে বানাই দিছে পিডিএফে, সবগুলো ইনশাল্লাহ ঠিক আছে। কারণ ওই এজেন্সিটা 100% কাজ করে। কথা বুঝছেন, আমি আগে দুবাই ছিলাম এই কারণে আমি জানি, কারণ ওই এজেন্সির মাধ্যমে আমি আসছি। এই কারণে আমাদের কোম্পানির থেকে প্রায় 20 থেকে 25 জন লোক ওই এম্বাসির মাধ্যমে ইটালি, ইউরোপ, গ্রিস যে যেখানে চয়েস আছে তারা ওই এজেন্সির মাধ্যমে গেছে। তো তাদের দেখা দেখা আমিও সেই এজেন্সিতে গেছি। তারা কিন্তু আপনার একটা টাকাও মারি খাবে না, ঠিক আছে, এটা গ্যারান্টি। তো আমি তারপরে পাসপোর্টে ওই ফাইলে বিএফএসে এম্বাসিতে যায়া জমা করছি। জমা করার পরে দিয়ে আমাকে একটা তারা ডেট দিছে। ঠিক আছে, আমার পাসপোর্টে রাখি দিছে, কাগজপাতি যেগুলো দিছি এগুলো আমার রাখি দিছে। তো রাখি দিয়ে আমাকে একটা ডেট দিছে, 1 মাসের একটা ডেট দিছে যে 1 মাস পরে আপনি আসবেন। তখন আবার তারা আমাকে একটা টোকেন দিছে,
এই টোকেনটা নিয়ে আমাকে 1 মাস পরে যাইতে হবে। 1 মাসে যে কোনো পাসপোর্ট আপনি জমা রাখার পরে 5 ফুটে ভিসা লাগার জন্য 1 মাস তারা সময় নেবে, বিএফএসে বা এম্বাসিতে 1 মাস সময় নেবে। তো আমাকে 1 মাস সময় নিচ্ছে, টোকেনটা দিয়ে দিছে, দেওয়ার পরে দিয়ে আমি চলে আসছি বাড়িতে। বাড়িতে আসার পরে দিই ডেট মোতাবেক আমি এম্বাসিতে 1 মাস পরে গেছি। 1 মাস পরে যখন গেছি ইনশাল্লাহ তারপরে আমার ভিসা লাগিয়ে গেছে, আমার 5 ফুটটা দিয়ে দিছে। আমি 5 ফুট রিসিভ করছি। 5 ফুট রিসিভ করে ইনশাল্লাহ আমি দেখছি যে আমার 5 ফুটে ভিসা লাগছে ইটালির। ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। ওয়ার্ক পারমিট ভিসা আমি যেই কাজের উপরে চাইছি সেই কাজেরই ওয়ার্ক পারমিট এবং ওই কাজের উপরেই আমার ভিসা লাগছে। তারপর আমি বাড়িতে চলে আসছি। চলে আসার পরে দিই আমি আবার এই ভিসার কপি আমি আবার দুবাইতে হোয়াটসঅ্যাপে সেন্ড করছি। সেন্ড করে ওই এজেন্সিকে জানাইছি, তারাও আমাকে জানাইছে। কিন্তু এজেন্সি থেকে এম্বাসি থেকে কিন্তু ওই সেই এজেন্সিতেও একটা মেসেজ যাবে, যেহেতু ওরা ইন্টারন্যাশনাল এজেন্সি। তো ওই এজেন্সিতেও কিন্তু ওই পাসপোর্টের উপরে কিনা একটা মেসেজ যায় যে ভিসা লাগিয়ে গেছে বা ভিসা রেডি আছে। ঠিক আছে, এই আকারে একটা এম্বাসি থেকে একটা কিন্তু মেসেজ যায়। ওই মেসেজটা আমার এখানেও আসবে এবং কি যে এজেন্সির মাধ্যমে আমি আসতেছি বা ফাইল রেডি করছি ওই এজেন্সিতেও যাবে। ঠিক আছে, তো যাওয়ার পরে দিই আমি এগুলা দিয়ে দিছি। দেওয়ার পরে দিয়ে আমাকে এবার বলতেছে ভাই এবার আপনি থার্ড পেমেন্ট দেন। প্রথম সামান্য একটা পেমেন্ট দিছি ওয়ার্ক পারমিট বা জব অফারের লেটারের জন্য। তারপরে দ্বিতীয় একটা পেমেন্ট দিছি আমার ফাইলপত্র সব কিছু রেডি করি, ওয়ার্ক পারমিট সব কিছু আমি সাবমিট করার জন্য। তাহলে 2টা পেমেন্ট হয়ে গেছে না? 2টা পেমেন্ট অলরেডি আমি তাকে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে দিই এবারে থার্ড পেমেন্ট। তো এবারে থার্ড পেমেন্ট আমি তাকে শো করে দিয়ে দিলাম ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে আমি যখন থার্ড পেমেন্টটা তাদেরকে দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে দিয়ে ইনশাল্লাহ আমার সব কিছু রেডি। এখন তাদের পেমেন্টও রেডি, আমার ভিসাও রেডি, সব কিছু রেডি। তারপর এখন আমারও বলতেছে যে আপনি এবারে টিকিট নিতে পারেন এবং কি আপনি মেন পাওয়ার করে নেন। বাংলাদেশ থেকে ইটালির জন্য মেন পাওয়ার করেন। তারপর আমি বাংলাদেশ থেকে ইটালির জন্য মেন পাওয়ার করছি। মেন পাওয়ার করে তারপরে আমি 1.5 মাস 2 মাস পরে তারপর আমি ইটালির জন্য ফ্লাইট করছি। তার আগে কিন্তু আমি ফ্লাইট করি না। আগে তাদের যে পাওনা টাকা আছে এজেন্সিওয়ালার, সেই এজেন্সিওয়ালার আগে থার্ড যে পেমেন্টটা নিবে 3 নম্বর, ওই 3 নম্বর পেমেন্টটার জন্য আমার একটু দেরি হয়েছে। কিন্তু তারা কিন্তু আপনাকে কোনো ক্যাসাল দিবে না বা কোনো প্যারা দিবে না যে ইমার্জেন্সি এখন কালকেই টাকা দিতে হবে, পরশু দিনে টাকা দিতে হবে না। ওই এজেন্সি আপনাকে কোনো প্যারা দিবে না বা কোনো প্রেশার দিবে না, কোনো কিছু করবে না। তো আমি তাদের থেকে সময় নিছি, 1 মাস সময় নিছি আমি থার্ড পেমেন্ট দেওয়ার জন্য। তারপরে আমাকে বলছে যে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই, আপনি 1 মাস পরে টাকা দেন। টাকা দিয়ে এরপরে ইনশাল্লাহ আপনি ইটালিতে মুভ করেন, কোনো সমস্যা নেই। আর আপনি ভাই এটা যদি আপনার মাথায় চিন্তা করেন যে আপনার পাসপোর্টে ভিসা লাগিয়ে গেছে কি, এবার আমি এজেন্সিকে থার্ড যে পেমেন্ট আছে মানে 3 নম্বর যে পেমেন্ট আছে ওই পেমেন্টটা আমি দিব না, আমি ইটালিতে চলে যাব। এটা হলো ভুল ধারণা যে আমি ওর টাকা মারি দিয়ে দিব। আমার পাসপোর্টে তো ভিসা লাগিয়ে গেছে, এবার আমারে কে ঠেকাবে? কারণ আমাদের বাঙালি তো মনে করেন বুদ্ধি বেশি, মানে জালিয়াতের বুদ্ধি বেশি, প্রতারণার বুদ্ধি বেশি। তো এই কাজ কখনো আপনারা করবেন না, আপনারা আটকে যাবেন। ঠিক আছে, এই কাজ যদি আপনারা করেন আপনারা কিন্তু আটকে যাবেন। কেন আটকে যাবেন? যে এজেন্সির মাধ্যমে আপনি বিষয়টা লইছেন সেই এজেন্সির সাথে কোম্পানির সাথে কিন্তু রিলেটিভ আছে, সেই কোম্পানির সাথে কিন্তু অ্যাডজাস্ট আছে। কথা বুঝছেন? আপনি যে মনে করবেন যে আমি টাকা না দিয়ে আমি ফ্লাইট করে ইটালি চলে যাব, এজেন্সি আমার কোথায় খুঁজে পাবো না, এটা করলে কিন্তু ভুল হবে। এটা গেলে এটা করলে কিন্তু আপনার আমও যাবে সালাও যাবে, দুইটাই যাবে। কথা বুঝছেন? তো এটা কিন্তু আপনারা কখনো করবেন না বা এটা কিন্তু আপনারা করার কখনো চেষ্টা করবেন না। আপনি আপনাকে সে লিগেলভাবে ভিসা দিছে, অরিজিনালি ভিসা দিছে, ফেক ভিসা দেয় নাই, ফেক কাগজপত্র দেয় নাই, কোনো কিছু দেয় নাই। তাহলে আপনি কেন তার সাথে 2 নম্বরই করবেন? সে তো আপনার কাজ করছে, সে আপনার গোলামি করছে, তাহলে আপনি তাকে মজুরি কেন না দিবেন? আপনি কেন তাকে টাকা না দিবেন? তো এটা কি ভালো কাজ? আপনি যদি ওকে টাকা না দেন এটা ভালো কাজ না। কিন্তু আপনি আটকে যাবেন, আপনি ইটালিতে পৌঁছাইতে পারবেন না। এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, অনেকেই কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করে, এই কারণে প্রতারিত হয়। এগুলো আসলে আপনারা করার চেষ্টা করবেন না।
তো তারপরে ইনশাল্লাহ আমি 1 মাস পরে দুবাইয়ের যে এজেন্সি আছে ওই এজেন্সিওয়ালাকে আমি সেই এজেন্সিটা হলো ইন্ডিয়ানে, তো তাকে আমি ব্যাংকের মাধ্যমে টাকা সেন্ড করছি। সেন্ড করার পরে দিয়ে আমি মেন পাওয়ার করছি। মেন পাওয়ার করার পরে দিয়ে এবার আমি টিকিট নিছি। আমি এবারে টিকিট নিছি। আমি বাংলাদেশ থেকে টিকিট নেই নাই, আমি দুবাইয়ের সেই এজেন্সি থেকে আমি টিকিট নিছি। তারা আমাকে টিকিট দিছে, আমি টিকিটের টাকাও তাদের পে করে দিছি। কিন্তু বাংলাদেশ থেকে আপনি যদি টিকিট কিনেন, মনে রাখবেন অন্তত 30 থেকে 40 হাজার টাকা আপনার একটা টিকিটে বেশি যাবে। আর আপনি যদি দুবাইয়ের একটা এজেন্সির মাধ্যমে যদি টিকিট কিনেন বা টিকিট ক্রয় করেন, আপনার এই 30 থেকে 40 হাজার টাকা বাঁচবে। তো আমি সেই কারণে আমি যে এজেন্সির মাধ্যমে আসছি, আমি দুবাইয়ের সেই এজেন্সির মাধ্যমে আমি টিকিট নিছি, টিকিট বুক করাইছি। তারা আমাকে টিকিট বুক করাই দিছে। বুক করে আমাকে টিকিটের কপি পাঠাই দিছে হোয়াটসঅ্যাপে পিডিএফ করে পাঠাই দেওয়ার পরে দিই ইনশাল্লাহ আমি ওদের টাকা ওদেরকে পেমেন্ট করে দিয়ে দিছি। পেমেন্ট করে দেওয়ার পরে দিই ইনশাল্লাহ 2.5 মাস পরে দিই ইনশাল্লাহ আমি ফ্লাইট করছি। আমি বাংলাদেশ থেকে ইটালিতে ফ্লাইট করছি। প্রথমে বাংলাদেশ থেকে দুবাই এমারাত এয়ারলাইন্স, প্রথম দুবাই থেকে বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে সোজা আপনার ইটালি রোম। ঠিক আছে, আমার এই টিকিট দিছে বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে ইটালি রোম। কারণ বাংলাদেশের বিমান ডাইরেক্ট ইটালিতে যায় না, আপনাকে দুবাই হয়ে আপনাকে ইটালি যেতে হবে। কারণ আমাদের বাংলাদেশের বিমান কখনো ডাইরেক্ট ফ্লাইটে ইটালি নাই। তো আমাকে এমারাত এয়ারলাইন্সের টিকিট দিছে। এমারাত এয়ারলাইন্সের টিকিট দেওয়ার পরে দিয়ে আমি বাংলাদেশ থেকে দুবাইতে ফ্লাইট করছি। দুবাইতে ফ্লাইট করার পরে দিয়ে ওখানে 1 ঘন্টা আমাকে বসায় রাখছে। 1 ঘন্টা বসছি। 1 ঘন্টা বসার পরে দিয়ে ওখান থেকে আবার ইটালি রুমের জন্য বিমানে উঠছি। বিমানে উঠে ইনশাল্লাহ আমি চলে আসছি। কিন্তু একই ফ্লাইট, বাংলাদেশ থেকে যে এমারাত এয়ারলাইন্সে আপনি দুবাই যাবেন, আবার দুবাই থেকেও সেই এমারাত এয়ারলাইন্সে আপনাকে ইটালি রোমে নিয়ে পৌঁছায় দিবে। এখানে আর কোনো ট্রানজিট ঠিক আছে, কিন্তু একই ফ্লাইট। এখানে কোনো ফ্লাইট কোনো মিস হয় না, বা অন্য কোনো ফ্লাইট না, অন্য কোনো বিমান না। ঠিক আছে, ওদের কাজগুলো খুবই ভালো, খুবই দ্রুত সহকারে কাজগুলো করে। তো ইনশাল্লাহ আমি ওদের মাধ্যমে আমি ওয়ার্ক পারমিটে মনে করেন ইটালিতে এসে পড়ছি ইনশাল্লাহ। এখানে ওদের মাধ্যমে আসার পরে দিই ইটালির রুমে যখন আমি এসে নামছি, নামার পরে দিই কোম্পানি থেকে লোক আসছে। ওই এজেন্সি থেকে কোম্পানিতে ফোন করছে, আমার সাথে আরও লোক ছিল, সবাইকে কোম্পানি এসে রিসিভ করছে। ঠিক আছে, আর আপনি যদি এজেন্সির সাথে 2 নম্বরই করেন, তাহলে আপনি কিন্তু ইটালির এম্বাসি থেকে আপনি পার পাবেন না। আপনি ইটালির এম্বাসি থেকে বের হইতে পারবেন না, আপনাকে ওখানে কেউ রিসিভ করবেন না, কেউ নিয়ে যাবে না। তাহলে আপনি বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে ইটালি এয়ারপোর্ট থেকে যদি আপনি বাইরে যেতে না পারেন, ক্রস না করতে পারেন, তাহলে লাভ হবে কি? তখন আপনি কিন্তু আবার ইটালি এয়ারপোর্ট থেকে আপনাকে আবার বাংলাদেশে ব্যাগ পাঠিয়ে দিবে। এই কারণে এজেন্সির সাথে আপনি 2 নম্বরই করার চেষ্টা করবেন না। এজেন্সির যে পাওনা টাকা আছে, ঠিক আপনি ওই পাওনা টাকা তাকে দিয়ে দিবেন। হয়তো তার সাথে বন্ধুত্বটা করে, হয়তো কথার মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে, হয়তো তাকে 2,000 টাকা 5,000 টাকা কম দেন, সেটা হচ্ছে আলাদা ব্যাপার, বা সেটা হলো মানবিকতা। কিন্তু এর কথা না, এর মানে এই না যে আপনি তার পুরো টাকা মারি দিবেন। কারণ সে আপনাকে বাংলাদেশের দালালের মতন বা বাংলাদেশের এজেন্সির মতন আপনাকে ফ্যাক একটা ভিসা, ফ্যাক একটা ওয়ার্ক পারমিট, ফ্যাক একটা জব অফার লেটার আপনাকে হাতে ধরে দেয় নাই। হাতে ধরে দিয়ে সে টাকা আপনার থেকে নিয়ে চলে যায় নাই। আপনাকে সম্পূর্ণ আপনাকে গাইড দিছে, সম্পূর্ণ সব কিছু করছে। এবং কি আপনাকে এম্বাসি যখন আপনি ফেস করবেন, ওখানে 3 থেকে 4টা প্রশ্ন করবে। অরিজিনালিভাবে 3 থেকে 4টা কোশ্চেন করবে। ওই কোশ্চেনগুলো তারা আপনাকে বলে দিবে কি কি কোশ্চেন করবে। ওই কোশ্চেনগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে তারা মেসেজ করে দিবে, লিখে দিবে, ভয়েস দিবে, এবং কি ভিডিও কলও তারা আপনাকে বলে দিবে। কথা বুঝছেন ভাই? কারণ তারা হলো ইন্টারন্যাশনাল এজেন্সি, তাদের জানা আছে যে কোন দেশে যাওয়ার জন্য কোন প্রশ্নগুলো করতে পারে, কোন উত্তরগুলো দেওয়া লাগে। ঠিক আছে, তো আমাকে তারা 5টা প্রশ্ন রেডি করে দিছে। সেই এজেন্সি থেকে আমাকে 5টা প্রশ্ন রেডি করে দিছে, যে 5টা প্রশ্ন আপনি মুখস্থ করে রাখেন, বাস। এম্বাসিতে গেছি, আমাকে ওই 5টার ভিতরেই কিন্তু ভাই প্রশ্ন করছে, এর বাইরে একটা প্রশ্ন করে নাই। কথা বুঝছেন? ওই 5টার ভিতরেই করছে। ওই 5টার ভিতরে মাত্র 2টা প্রশ্ন করছে, 2টার উত্তর দিছি, বাস। আমার পাসপোর্ট দিয়ে দিছে,
ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই। কথা বুঝছেন? তো এই কারণে আপনারা ভালো এজেন্সি খুঁজবেন, ভালো লোক খুঁজবেন, ভালো মারফত খুঁজবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ইউরোপে যাত্রা শুভ হবে এবং আপনারা ইউরোপে যে কোনো কান্ট্রিতে আসতে পারবেন। ইটালি হোক, গ্রিসে হোক, যে যার যেটা পছন্দ সে সেই দেশে আসতে পারবে। তো ইনশাল্লাহ আশা করি আমি ওয়ার্ক পারমিটে আইসে ইনশাল্লাহ ভালো স্যালারি পাওয়া যায়। ইটালিতে ওয়ার্ক পারমিট জবে আসলে আপনি এখানে ম্যাক্সিমাম 1800 ইউরো পাবেন। আপনি যদি ওয়ার্ক পারমিট বা যে কোনো একটা কাজ শিখে আসতে পারেন তাহলে তো আরও ভালো, তাহলে তার কোনো কথা না। কিন্তু তারপর আপনি যদি জব অফার লেটার নিয়ে আসতে পারেন, কাজের বিষয় নিয়ে আসতে পারেন, ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন, তাহলে এখানে সর্বনিম্ন বেতন হলো 1800 টাকা। তারপরেও এখানে ডিউটি হলো 8 ঘন্টা। 8 ঘন্টার পরে আপনাকে আর কোনো ডিউটি করাবে না। তারপর আপনি পার্ট টাইম করতে পারবেন, সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি পার্ট টাইমের প্রয়োজন হয় তাহলে আপনি বাইরে দেখতে পারেন, সেই জায়গাতে আপনি পার্ট টাইম করতে পারবেন। যে কোনো জায়গাতে পার্ট টাইম করা যায়। তো মাসে যদি আপনি পার্ট টাইম করেন সেখানে আরও 500 600, কেউ 1000 ইউরো কামায়, কেউ দেখা গেছে 1800 টাকা তার স্যালারি বেতন। কিন্তু সে অনেক মানুষ আছে ওই সম পরিমাণও ইনকাম করে, তার সাথে আরও বেশি ইনকাম করে। কারণ ইনকামটা হলো ভাই ভাগ্যের উপরে, নসিব উপরে। কারণ নসিবের উপরে এগুলা কারো হাত নাই। তারপরে এখানে ওয়ার্ক পারমিট কাজে আসলে এখানে ভালো কাজ আছে, ভালো ইনকাম আছে, ভালো স্যালারি আছে। তো এগুলো আসলে আপনারা মাথায় রাখবেন, এখানে ভালো ইনকাম আছে। কারণ ইটালি মানি হলো ইনকামের জায়গা, ইটালি মানি হলো টাকা পয়সা ইনকাম করার জায়গা। কারণ বাংলাদেশে আপনি কি কাজ করলে আপনাকে 2.5 থেকে 3 লক্ষ টাকা বেতন দিবে। এখানে আপনি ইটালি যারা আছে, পুরান যারা আছে, একজনে মনে করেন 4 থেকে 5 লক্ষ টাকা কামাই করে। তাহলে এবারে বুঝেছেন আপনি সৌদি আরব, দুবাই, কাতার, ওমান যাইতে আপনার 5 লাখ টাকা খরচ হয়। আর এখানে মনে করেন 1 মাস কাজ করলে আপনি 5 লাখ টাকা পাইতে আছেন, 4 লাখ টাকা পাইতে আছেন। কথা বুঝছেন ভাই? এখানে একটা মাস কাজ করলে 4 থেকে 5 লক্ষ টাকা কামাই করা যায় আপনি যদি বাইরে কাজ করেন। কারণ আপনার 8 ঘন্টা ডিউটি করার পরে কি আপনি সারাক্ষণ কি আপনি ঘুম যাবেন? আপনি তো ঘুমানোর জন্য এখানে আসেন নাই, আপনি কাজ করার জন্য আসছেন, টাকা ইনকাম করার জন্য আসছেন, পরিবারের জন্য আসছেন, আপনার ফ্যামিলির জন্য আসছেন, আপনার ছেলে মেয়ের জন্য আসছেন, আপনার বাল বাচ্চার জন্য আসছেন। তাহলে আপনি তো এখানে তো ঘুমানোর জন্য আসেন নাই, বা আপনি এসির তলে থাকার জন্য তো আসেন নাই। তো এই কারণে মানুষ ইউরোপের রাস্তাটা বেশি খোঁজে বা ইউরোপে যাওয়ার জন্য বেশি খোঁজে। কারণ ইউরোপে বেতন বেশি, ইউরোপে স্যালারি বেশি, ইউরোপের সুযোগ সুবিধা বেশি, এভরিথিং সব কিছু এখানে সুবিধা বেশি। মিডল ইস্ট কান্ট্রি থেকে দুবাই, ইটালি, দুবাই, কাতার, ওমান, মালয়েশিয়া, মিডল ইস্ট থেকে আপনার ইউরোপে অনেক শান্তি, অনেক আরাম, কাজও শান্তি, সব দিকে শান্তি। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আমি ইটালিতে কিভাবে আসছি এখন তো আপনারা সম্পূর্ণ বুঝলেন এবং জানলেন। তো আশা করি আপনারাও এই মাধ্যমগুলো বা এই প্রসেসগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনারাও আসতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, বা আমার মাধ্যমে যদি আপনারা ইটালিতে বা কোনো দেশে যদি আসতে চান তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে আমার কমেন্ট বক্সে আমার নিজের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? যদি আপনারা কেউ যে ভাই আমি হয়তো আপনার মাধ্যমে যাইতে চাই বা আপনার মাধ্যমে ফাইলগুলো জমা করতে চাই, তাও পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদের ফাইলগুলো 100% জমা করব। ইনশাল্লাহ আপনারা ইটালিতে আসতে পারেন বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে আসতে পারেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তো যদি আশা করি আপনারা যদি আসতে চান কেউ তাহলে আমার মাধ্যমে আসতে পারেন, বা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি বলি না যে আপনারা আমার মাধ্যমে আসতে হবে, আপনারা যে কোনো এজেন্সির মাধ্যমে আসেন, তবে ভালো এজেন্সি খুঁজে বের করবেন, ভালো লোক বের করবেন, ভালো মাধ্যম বের করবেন, তারপরে আসবেন। ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার দ্বারা যেন আরও 10 জন ভাইয়ের যেন উপকার হয়, আরও 50 জন ভাইয়ের যেন উপকার হয়, আরও 100 জন লোকের যেন উপকার হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে? তো এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। ওকে ভাই, তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।